আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো দশম শ্রেণীর ভূগোল বিষয় নিয়ে মডেল অ্যাক্টিভিটি টেস্ট 3 যেটি দেওয়া হয়েছে সেটির সমস্ত কোশ্চেন অ্যান্সার কি হবে তা নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে? প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে বায়ুমণ্ডলে অ্যারোসলের ভূমিকা বা গুরুত্ব নিরূপণ করো। অর্থাৎ বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব কি সেটি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো উত্তর কি হবে? উত্তর তোমরা এখানে দেখতেই পাচ্ছ। বাতাসে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা, বালুকণা, লবণকণা, আগ্নেয়গিরি ও কলকারখানার থেকে নিঃসৃত কার্বন কণা এবং ভস্ম প্রভৃতি কণাকে একত্রে বলা হয় কি? অ্যারোসল। এবার এর গুরুত্বগুলি কি কি দেওয়া রয়েছে? এর গুরুত্বের মধ্যে প্রথম গুরুত্ব যেটি রয়েছে, বিকিরিত তাপশক্তিকে অ্যারোসল কণাগুলি শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তো বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে অ্যারোসল সাহায্য করে, প্রথম ভূমিকা। দ্বিতীয় গুরুত্ব, বাতাসে জলীয় বাষ্প এই কণাগুলিকে আশ্রয় করে ভেসে বেড়ায়। অর্থাৎ বাতাসে যে আমরা জলীয় বাষ্প ভেসে বেড়ায় সেগুলো এই অ্যারোসলকে আশ্রয় করেই ভেসে বেড়ায়। এর ফলে মেঘ, কুয়াশা, বৃষ্টি প্রভৃতি সৃষ্টি হয়। তৃতীয় পয়েন্ট কি বলা হচ্ছে? বাতাসে ভাসমান ধূলিকণার বিচ্ছুরিত আলো প্রভৃতি প্রভাবেই আকাশের রং নীল হয়। এখানে কি বলা হলো না, বাতাসে ভাসমান যে ধূলিকণাগুলি রয়েছে এগুলি বিচ্ছুরিত আলোর প্রভাবেই আকাশের রং নীল রঙের হয়ে থাকে। এবং এর ফলেই চতুর্থ নম্বর পয়েন্ট, উষা এবং গোধূলি যে হয়, গোধূলির সৃষ্টির মূল কারণ কি হচ্ছে? বায়ুমণ্ডলে অ্যারোসল উপস্থিত থাকার জন্য। বায়ুমণ্ডলে অ্যারোসল না থাকলে উষা এবং গোধূলি হতো না। তো এগুলি ছিল কি হলো কি না বায়ুমণ্ডলে অ্যারোসলের গুরুত্ব। সেকেন্ড কোশ্চেন কি দেওয়া রয়েছে না, মানুষের ক্রিয়াকলাপ পৃথিবীর প্রাকৃতিক সৌরদর্পণ বিনাশের অন্যতম কারণ, যুক্তিসহ ব্যাখ্যা করো। এখানে পৃথিবীর প্রাকৃতিক সৌরদর্পণ বলতে কি বোঝায় না, ওজোন স্তরকে বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই বিষয়টির উত্তর সম্পর্কে আলোচনা করে নেব। কি দেওয়া রয়েছে? সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেজ এর 97% থেকে 99% বায়ুমণ্ডলের ওজোন স্তর শোষণ করে নেয়। এই ওজোন স্তর ছাঁকনির মতো অতি বেগুনি রশ্মিকে ছেকে পুরো জীবকুলকে রক্ষা করে, তাই ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরদর্পণ বলে। এই কারণেই প্রাকৃতিক সৌরদর্পণ বলা হচ্ছে। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে যে এই প্রাকৃতিক সৌরদর্পণ মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে বিনষ্ট হচ্ছে। তো এর কারণগুলি কি কি? তো এখানে পয়েন্ট কি দেওয়া রয়েছে, প্রাকৃতিক সৌরদর্পণ বিনাশে মানুষের ভূমিকা কি? তো কি লেখা হবে এখানে? প্রাকৃতিক সৌরদর্পণ বা ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান দায়ী হলো মানুষ। মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে ওজোন স্তর ধ্বংস হয়। বিভিন্ন ক্রিয়াকলাপের মধ্যে কি প্রথম কি বলা হচ্ছে না, সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন যোগের প্রভাব, মানে বাতাসে বা বায়ুমণ্ডলে সিএফসি যোগ হচ্ছে মানুষের দ্বারা। কিরকম ভাবে? সিএফসি গ্যাসেই ওজোন ধ্বংসের মূল কারণ। তাহলে কি হলো? সিএফসি গ্যাসই ওজোন গ্যাসটি ধ্বংসের মূল বা ওজোন স্তরটি ধ্বংসের মূল কারণ। মানুষের ব্যবহৃত এসি, ফ্রিজ, হেয়ার ড্রায়ার থেকে নির্গত সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন সূর্যের অতি বেগুনি রশ্মির সংস্পর্শে ক্লোরিন পরমাণুতে পরিণত বা ক্লোরিন পরমাণু তৈরি করে এবং ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসকে ধ্বংস করে দেয়। এখানে কি বলা হচ্ছে? বিক্রিয়াটি O3 হচ্ছে ওজোন গ্যাসের সংকেত, এর সঙ্গে ক্লোরিন এটি যুক্ত হয়ে ClO+O2 এরকমভাবে বিক্রিয়া করে। অর্থাৎ O3 যেটি ছিল সেটি এখানে একটি O হয়ে যাচ্ছে এবং এখানে O2 দেখতে পাচ্ছ। তো O3টা এরকমভাবে ভেঙে যায়, তো ওজোন গ্যাস এরকমভাবে নষ্ট হয়ে যায়।
নেক্সট পয়েন্ট হলো হেলান যৌগের প্রভাব। তো অতি বেগুনি রশ্মি হেলান 1211 এবং হেলান 1301কে ভেঙে ফেলে ব্রোমিন পরমাণু যুক্ত করে। এর জন্য প্রাকৃতিক সৌরদর্পণ অর্থাৎ ওজোন স্তর বিনষ্ট হচ্ছে। নেক্সট পয়েন্ট কি বলা হচ্ছে, সালফেট যৌগের প্রভাব। কলকারখানা থেকে নির্গত প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড, অর্থাৎ কলকারখানা থেকে সালফার ডাই অক্সাইড প্রচুর পরিমাণে নির্গত হয়। ওই গ্যাস সূর্যরশ্মির প্রভাবে সালফেট যৌগ তৈরি করে এবং ওজোন স্তরের ক্ষয় ঘটায়। ঠিক আছে, তো এটি হলো নেক্সট পয়েন্ট। এবং পরবর্তী যে লাস্ট পয়েন্ট সেটি কি, বিমান চলাচলের ফলে। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তর দিয়ে বিমান চলাচল করে। এই বিমান থেকে নির্গত নাইট্রোজেন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন মনোক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করে দেয়। নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন মনোক্সাইড এগুলো কি করছে, ওজোন স্তরকে ধ্বংস করে দিচ্ছে। তো এই ছিল 4টে পয়েন্ট। নেক্সট কোশ্চেন, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন কি দেওয়া রয়েছে, ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উষ্ণতা সৃষ্টির কারণ কি। এই জায়গাতে প্রথমেই বলে রাখি, ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো কি, ট্রপোস্ফিয়ারে আমরা যখন উচ্চতা বাড়বে, ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধি পেলে, অর্থাৎ আমরা যদি ওপরের দিকে যাই ট্রপোস্ফিয়ারে, তখন টেম্পারেচার কি হবে, ডিক্রিজ করবে। ঠিক আছে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায়। কিন্তু এখানে বৈপরীত্য উত্তাপ হয়, অর্থাৎ ট্রপোস্ফিয়ারে যে উচ্চতা বাড়লে উষ্ণতা বাড়তে থাকে, অর্থাৎ যে ঘটনাটি কমার কথা ছিল, অর্থাৎ তাপমাত্রা কমার কথা ছিল, সেটি না কমে বেড়ে যায়। ঠিক আছে, তো এটিকেই বলা হচ্ছে কি বৈপরীত্য উত্তাপ। ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণগুলো কি কি সেইটি আমরা আলোচনা করব এবার। তো ট্রপোস্ফিয়ারে বৈপরীত্য উত্তাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো, এটি কোশ্চেন। এর উত্তর হবে কি, সাধারণত ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডল থেকে ক্রমশ উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়। সেটি কিরকম, প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বাড়লে উষ্ণতা কমে যায় 6.4 ডিগ্রি সেলসিয়াস বা 6.5 ডিগ্রি সেলসিয়াস। তবে কোনো কোনো ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে, অর্থাৎ এর উল্টো ঘটনাটি ঘটে, অর্থাৎ উচ্চতা বাড়লেও কিন্তু উষ্ণতা কমে না, বরং বৃদ্ধি পায়। এই উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বেড়ে যাওয়ার ঘটনাকেই বলা হয় কি বৈপরীত্য উত্তাপ। এটিকেই বলা হচ্ছে কি বৈপরীত্য উত্তাপ। এবার বলা হচ্ছে কি না, এই বৈপরীত্য উত্তাপের কারণ। প্রথমে বলা হচ্ছে কি, নাতিশীতোষ্ণ অঞ্চলে পর্বত উপত্যকার উপরের অংশে শীতল ও ভারী বায়ু পর্বতের গা বেয়ে নিচের দিকে নেমে আসে, যাকে ক্যাটাবেটিক বায়ু বলে। তো দেখো, ধরা যাক এইটি একটি পার্বত্য অঞ্চল। ওকে, এবার এই পার্বত্য অঞ্চলের ওপরের দিকের অংশ টেম্পারেচার কম থাকে, ফলে শীতল ও ভারী বায়ু এই পর্বতের গা বেয়ে নিচের দিকে এই জায়গাতে চলে আসে, এবং এখান থেকেও বায়ু কি হবে, ভারী বায়ু এবং শীতল বায়ু নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে চলে এলে এই জায়গাতে শীতল বায়ু সঞ্চিত হতে থাকবে। এই জায়গাতে শীতল বায়ু সঞ্চিত হলে কি হবে না, এই জায়গাতেই যে বায়ুটি পূর্বে ছিল, অর্থাৎ উষ্ণ বায়ু, সেই বায়ুটি শীতল বায়ুর নিচের স্থান দখল করে নিলে তখন উষ্ণ বায়ুটি উপরে উঠে যাবে। এই যে লাল রঙের অংশটি, এই জায়গাতে উষ্ণ বায়ু অবস্থান করছে। তো এরকম ভাবে অবস্থান করলে তো নিচের দিক, এখানে দেখছি কি নিচের দিকে টেম্পারেচার কম হচ্ছে, উপরের দিকে কি হচ্ছে টেম্পারেচার, অর্থাৎ লাল যে অংশটি ওখানে টেম্পারেচার বেশি হচ্ছে। তো এর ফলে আমরা কি দেখতে পাই, উচ্চতা যতই বাড়ছে, উচ্চতা বাড়তে উষ্ণতা বেড়ে গেল, অর্থাৎ বিপরীত ঘটনা ঘটলো। তাই এটিকে বলা হচ্ছে কি বৈপরীত্য উত্তাপ। তো নাতিশীতোষ্ণ অঞ্চলে এইরকম বায়ুটি বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়, এবং ক্যাটাবেটিক বায়ু, এই যে উপরের অংশ থেকে, পর্বতের উপরের অংশ থেকে নিচের দিকে যে বায়ুটি নেমে আসে সেটিকে বলা হয় কি ক্যাটাবেটিক বায়ু, আর নিচের অংশ থেকে উপরের দিকে যে বায়ু যায় সেটিকে বলা হয় অ্যানাবেটিক বায়ু।
ওকে, সেটি নিয়ে পরবর্তীকালে আমরা আলোচনা করব। এর পরবর্তী যে কারণটি বলা হয়েছে, ট্রপোস্ফিয়ারে অনেক সময় অধিক উচ্চতায় ঘন ও শুষ্ক বায়ুর অবনমন ঘটলে উষ্ণতা বেড়ে গিয়ে উষ্ণতার বৈপরীত্য উত্তাপ ঘটে থাকে। এবং নেক্সট পয়েন্ট, পরবর্তী পয়েন্ট কি বলা হচ্ছে, শীতপ্রধান অঞ্চলে রাতের দিকে দ্রুত তাপবিকিরণ করার ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চল শীতল হয়ে যায়, কিন্তু ঊর্ধ্বের বায়ু তত দ্রুত শীতল হয় না, ফলে উপরের উষ্ণতা কিছুটা বেশি থাকে। ধরা যাক এই যে অংশটি এটি ধরা যাক ভূপৃষ্ঠ। এর সংলগ্ন যে বায়ু, ধরা যাক এই জায়গাতে যে বায়ুটি রয়েছে, ঠিক আছে, এই জায়গাতে যে বায়ু আছে, এই বায়ুটি বরফের সংলগ্ন মানে বরফের পাশে রয়েছে। এটি বরফ, ভূপৃষ্ঠ এখানে মানে শীত প্রধান দেশ, মানে এই জায়গাতে বরফ আছে। এখানে এর পাশাপাশি যে বায়ুটি সংস্পর্শে যে বায়ুটি থাকবে সেটির তাপমাত্রা কমে যাবে। কারণ কি, যদি আমরা একটি বরফের ওপর আমরা হাতের তালু দিয়ে চেপে কিছুক্ষণ ধরে রাখি কয়েক সেকেন্ড, তখন আমরা দেখব কি হাতের তালুর দিকটা প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়, কিন্তু হাতের তালুর অপর দিকটায় ততটা কিন্তু ঠান্ডা হয় না। অর্থাৎ বরফের সংস্পর্শে যে জিনিসটি থাকবে তার তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। এক্ষেত্রে বায়ু আছে, তাই বরফের সংস্পর্শে যে বায়ুটি আছে সেটির তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু যদি এই জায়গার মানে এর নিচ থেকে আরো একটু উপরের দিকে দেখা যাক, এইরকম জায়গায় ধরা হয়, তখন কি হবে, এটি একদম ডাইরেক্টলি সংস্পর্শে আসছে না। এই বায়ু ক্রমশ ঠান্ডা হলে তারপর এই বায়ু ঠান্ডা হবে। অর্থাৎ এই বায়ু তুলনামূলকভাবে এর থেকে গরম, এই নিচের বায়ুর থেকে এই জায়গার বায়ুটি তুলনামূলকভাবে গরম। তাই উচ্চতা যখন বাড়ছে, অর্থাৎ এখানে বায়ু ঠান্ডা, এই জায়গাতে ঠান্ডা বায়ু, আর এই জায়গাতে গরম বায়ু। তা উচ্চতা বাড়লে স্বাভাবিক নিয়ম অনুসারে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়, কিন্তু এখানে কি হচ্ছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বেড়ে যাচ্ছে। তাই এটা বৈপরীত্য উত্তাপ ঘটে এই কারণে শীত প্রধান অঞ্চলে। নেক্সট পয়েন্ট কি বলা হচ্ছে, পরস্পর বিপরীত দিক থেকে আগত উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ মিলিত হয়ে শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণ বায়ু উঠে পড়লে বায়ুর সীমান্ত বরাবর বৈপরীত্য উষ্ণতা ঘটে। এটা জেনারেলি ঘূর্ণবাদ সৃষ্টির সময় আমরা এই ধরনের ঘূর্ণবাদ যখন সৃষ্টি হয় তখন এই বায়ু সীমান্ত এবং বৈপরীত্য বায়ুগুলি পরস্পরের সঙ্গে সংঘর্ষ ঘটে, এবং এই বিষয়গুলি আমরা সেই জায়গাতে আলোচনা করেছি। ওকে, তো এই ছিল মূল কারণ বৈপরীত্য উত্তাপ সৃষ্টির। তো বিষয়টি বোঝা গেল। আর আরেকটি কথা, যা তোমরা যদি প্রথম এসে থাকো আমার চ্যানেলে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করো। তো নেক্সট যে পয়েন্ট, নেক্সট যে কোশ্চেনটি কি রয়েছে, নেক্সট কোশ্চেনটি হলো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ জলভাগের বন্টন এবং নগরায়ন ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। এই জায়গায় বলে রাখি, শুধুমাত্র স্থলভাগ জলভাগ এবং নগরায়ন বা শিল্পায়ন এগুলি কেবলমাত্র বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ নয়, এছাড়াও অন্যান্য অনেক কারণ রয়েছে। চলো উত্তরে যাওয়া যাক, উত্তরে গিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এখানে কি বলা হচ্ছে, ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বায়ুর উষ্ণতা অনেক তারতম্য লক্ষ্য করা যায়। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের অনেক নিয়ন্ত্রক রয়েছে। অবশ্যই আমি এক্ষুনি বললাম বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের অনেক নিয়ন্ত্রক রয়েছে, এবং পৃথিবীর সব জায়গায় একই রকম উষ্ণতা হয় না। আমাদের পশ্চিমবঙ্গের যদি কথা বলি, সেখানে যে তাপমাত্রা, তার যদি আমরা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কথা বলি, এখানে যে তাপমাত্রা, যদি আমরা দার্জিলিংয়ে যাই, সেই তাপমাত্রা একই রকম হয় না তো? ঠিক একই রকম ভাবে অর্থাৎ ভূপৃষ্ঠের সমস্ত জায়গাতে একই তাপমাত্রা আমরা লক্ষ্য করি না, অর্থাৎ তারতম্য ঘটে থাকে উষ্ণতার। তো এই যে তারতম্য ঘটছে এর অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে অন্যতমগুলি কি হলো, অক্ষাংশ, পর্বতের অবস্থান, অর্থাৎ কোন অক্ষাংশে জায়গাটি অবস্থান করছে, পর্বতের অবস্থান, দিন রাত্রির দৈর্ঘ্য, ঠিক আছে, সমুদ্র থেকে
সমুদ্র স্রোত। ওকে, এর পরবর্তী কারণটি রয়েছে কি স্থলভাগ ও জলভাগের বন্টন, বায়ু প্রবাহ, অরণ্য, মৃত্তিকা, নগরায়ন ও শিল্পায়ন। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে কোশ্চেনটি দেওয়া হয়েছে, সেই তার পরিপ্রেক্ষিতে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সে দুটি বিষয় হলো নিয়ন্ত্রক হিসাবে জলভাগ ও স্থলভাগের বন্টন ও নগরায়ন ও শিল্পায়ন। ওকে, নগরায়ন ও শিল্পায়ন, এই বিষয়গুলি নিয়ে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব কি স্থলভাগ ও জলভাগের বন্টন। পৃথিবীর কোনো সমুদ্র থেকে যত দূরে কোনো স্থান অবস্থান করে সেখানের উষ্ণতা ততই চরম দেখা যায়। গ্রীষ্মকালে একই অক্ষাংশে অবস্থিত মহাদেশগুলির স্থলভাগ সমুদ্রের জলভাগের তুলনায় অনেক বেশি উত্তপ্ত হয়। অর্থাৎ একই অক্ষাংশে অবস্থান করা সত্ত্বেও আমরা কি লক্ষ্য করে থাকি, যদি কোনো স্থান সমুদ্রের কাছাকাছি অবস্থান করে তাহলে তার উষ্ণতাটি, যে স্থানটি সমুদ্র থেকে দূরে অবস্থান করছে সেখানে বেশি হয়। অর্থাৎ সমুদ্রের উষ্ণতাটা কম হয় এবং অর্থাৎ জলভাগের উষ্ণতাটা কম হয় এবং স্থলভাগের উষ্ণতাটি বেশি হয়। এই জন্য সমুদ্র নিকটবর্তী অঞ্চলে আবহাওয়া সমভাবাপন্ন হয়। অর্থাৎ সমুদ্র নিকটবর্তী অঞ্চলে সারা বছর আমরা দেখি কি সমভাবাপন্ন জলবায়ু। ওকে, অপরদিকে সমুদ্র থেকে যত দূরে অবস্থান করবে কোনো মহাদেশ, অর্থাৎ ভেতরের দিকে সমুদ্রের প্রভাব ততটা পড়ে না, তাই এখানে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়। অর্থাৎ এখানে ঠান্ডা এবং গরম খুব বেশি হয়। ওকে, এই ধরনের জলবায়ু মহাদেশীয় জলবায়ু বলে। তো এটি ছিল প্রথম পয়েন্ট। এবং দ্বিতীয় কারণ আমাদের যেটি দেখাতে হবে, নগরায়ন ও শিল্পায়ন। তো এখানে কি বলা হচ্ছে, গ্রাম অঞ্চলের তুলনায় শহরাঞ্চলে বায়ুর তাপমাত্রা অনেক বেশি হয়। শহরে বাড়িগুলি সাধারণত কংক্রিট বাড়ি মানে অর্থাৎ ইট সিমেন্ট রড এই সমস্ত দিয়ে তৈরি। ফলে এদের আপেক্ষিক তাপ কম। ফলে দিনের বেলায় শহরের যতটা উত্তপ্ত হয়, গ্রাম ততটা উত্তপ্ত হয় না। অপরদিকে কি বলা হচ্ছে, শহর অঞ্চলে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার অপর একটি কারণ হলো শিল্পায়নের ফলে কলকারখানা ও চিমনি থেকে নির্গত ধোঁয়া এবং ধূলিকণা, এই সমস্ত কিছুর কারণে কি হয়, শহরাঞ্চলে তাপমাত্রা বেশি হয়ে থাকে। কারণ শহরাঞ্চলে আমরা দেখি বেশিরভাগ শিল্পাঞ্চল বা কলকারখানা রয়েছে এবং গাড়ি ঘোড়াও, অর্থাৎ 4 হুইলার 2 হুইলার গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে বেশি চলে। তো যে কারণে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি মিশ্রিত হয় কোন অঞ্চলে, শহরাঞ্চলে। তো স্বাভাবিকভাবেই, তো যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হচ্ছে, কার্বন কণা বেশি মিশ্রিত হচ্ছে, স্বাভাবিকভাবেই তাপ শোষণ করবে বেশি। ফলে শহরাঞ্চলের তাপমাত্রাটি তুলনামূলকভাবে গ্রামাঞ্চলের থেকে বেশি হয়। তো এই ছিল আজকের সমগ্র আলোচনা, সমগ্র কোশ্চেনগুলো। অ্যাক্টিভিটি টেস্ট 3 দশম শ্রেণীর ভূগোল বিষয়ে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীকালে ভিডিও এলে তোমরা তার নোটিফিকেশন সঠিক সময়ে পেয়ে যাও। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।